শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর সবচেয়ে বড় জানাজা হতে যাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং একজন খুব সাধারণ মামুলি ব্যক্তির জন্য। আজকে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দেব। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, ডিপ স্টেট কি খেলা খেলছে, বিএনপি ভারতের সাথে কোনো বড় চুক্তি করলো কিনা, জামাত কোন পজিশনে আছে, এনসিপি কি ভাবছে এই মুহূর্তে, ইলিয়াস পিনাকি কিংবা জোকার নাইনরা বাংলাদেশের ডিপ স্টেটের সাথে কি খেলা খেলছে, অল্প অল্প করে হলে আমি আজকে অনেকগুলো খবর দেওয়ার চেষ্টা করব। প্রথমে ওসমান হাদিকে নিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, বাংলাদেশের ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে শরীফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মামুলি ছাত্র, মাত্র 32 বছর বয়সী এক টকবগে যুবক, যার ঘরে রয়েছে 10 মাসের একটা ছোট্ট শিশু। কালকে যারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, বাবার নিথর দেহ মানে লাশ দেখে সে বাবা বাবা বলে ডেকেছিল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওটা দেখে আমি কি বলবো, চোখের পানি ধরে রাখতে পারিনি, কারণ আমার নিজের ঘরের সন্তান আছে। শরীফ ওসমান হাদি একটা যোগ্যতার কথা বলি, একটা খুব মামুলি একটা ছেলে, বড় কিছু না, আমরা একসাথে অনেক শো করেছি। এই ছেলেটার একটা কথা বলি, সে ভয়ঙ্কর পরিমাণে সে দেশপ্রেমিক ছিল, এবং সে এই দেশের জন্য তার মুখ থেকে ভয়হীন, আমাদের সবাই কিন্তু ভয় নিয়ে কথা বলে, সে ভয়হীন তার সকল কথা উচ্চারণ করেছিল। আর তিনি ছিলেন আমাদের দেশটির যারা শত্রু, সেই শত্রু দেশের আতঙ্ক, তাই তারা তাকে টার্গেট করে হত্যা করেছে। বর্তমানে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, প্রত্যেকটা মানুষ, 18 থেকে 20 কোটি মানুষ জেনে গেছে শরীফ ওসমান হাদি কি ছিল, এবং প্রতিটি ঘরে তার জন্য কান্না চলছে, শোক চলছে। কেবল শত্রুরা খুশি হচ্ছে, কেবল বামেরা খুশি হচ্ছে, কেবল এই দেশকে যারা বিক্রি করতে চেয়েছিল বা দেশের শত্রু তারা খুশি হচ্ছে। আর বাংলাদেশের প্রকৃত অর্থে প্রতিটা মানুষ শরীফ ওসমান হাদির জন্য কষ্ট পাচ্ছে। এটা নতুন করে আর বলতে হবে না। সাম্প্রতিক সময় কিছু ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছি। ধরেন একটা ছবি আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা নিজে প্রশ্ন করবেন যে শরীফ ওসমান হাদির জন্য আসলে হৃদয়টা কাঁদছে কাদের। এই প্রশ্নটা আমরা কি করতে পারি কিনা। একটা বিষয় দেখেন, যে বাংলাদেশের বিএনপি যে একটাই গণমাধ্যম আছে, তার নাম হলো দৈনিক দিনকাল। যদিও আমি জানি যে এই পত্রিকাটি হয়তো আপনারা কখনো কেউ কিনেননি বা পড়েননি বা আপনাদের চোখে পড়েনি, কিন্তু পত্রিকাটি একটি গণমাধ্যমের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখেন দৈনিক দিনকাল, এই দিনকাল পত্রিকার শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সংবাদটা কোন কোনায় কতটুকু দেওয়া হয়েছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হচ্ছে। তার মানে বিএনপি শরীফ ওসমান হাদিকে কতটুকু ওন করছে আমরা বোধহয় বিএনপির এই সংবাদের আলোকে বুঝতে পারছি। তার মানে এটা হলো বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সম্পাদকীয় পলিসি। কিন্তু বাংলাদেশে বিএনপির যারা জিয়াউর রহমান বা বেগম জিয়ার আদর্শ লালনকারী রয়েছেন, এরা অধিকাংশই শরীফ ওসমান হাদিকে তাদের হিরো ভাবেন। এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি। দৈনিক দিনকালের এই ছোট্ট শিরোনামটি দিয়ে বিএনপি তার কৃপণতা, তার মানবিক দুর্বলতা বা তার রাজনৈতিক দৌর্বল্যের প্রমাণ দিয়েছে। এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। এই বিএনপি আজকে কাঁদতেছে প্রথম আলোর জন্য, অথচ এই প্রথম আলো তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে, তারেক রহমানকে সবচেয়ে বড় দুর্নীতিবাজ বানিয়েছে। এই প্রথম আলো এই তারেক রহমানকে বাংলাদেশের ডিপ স্টেটের কাছে শেষ পর্যন্ত আসামি হিসেবে ধরিয়েছে। শুধু তাই নয়, তারেক রহমানের উপর ভয়ঙ্কর নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার ব্যবস্থা এই প্রথম আলো ডেইলি স্টার এরা করেছে। আজকে সেই প্রথম আলোর জন্য কাঁদছে বিএনপি, বিএনপির অনুসারীরা, বিএনপির রাজনৈতিক বড় বড় রথী মহারথীরা। এই প্রথম আলোর জন্য 1/11 ঘটেছিল, বিএনপির পরাজয় হয়েছিল, তারেক রহমান দেশ ছেড়েছেন, কোকো ভাই প্রাণ হারিয়েছেন, খালেদা জিয়া জেলে ছিলেন। এই সেই প্রথম আলো। প্রথম আলোর কথা যেহেতু বলছি, কিছু বিষয় আগে তুলেই আনি। সাম্প্রতিক সময় প্রথম আলোর বিরুদ্ধে আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস কথা বলেছেন, এবং ঢাকাতে ওসমান হাদির মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে প্রথম আলো ডেইলি স্টার ভবনে
হঠাৎ করে একটা হামলার ঘটনা ঘটে। পরবর্তী জানা যাচ্ছে সেখানে আগুন ধরেছে এবং সঙ্গে সঙ্গে এটিকে নিয়ে আমাদের বাংলাদেশের সেই তথাকথিত ব্যক্তিরা যারা ওপারের প্রেসক্রিপশন সার্ভ করে, মানে দিল্লির ইশারা চলে, দিল্লির ফিফথ কলামের লোক মৌলবাদীদের আক্রমণ হিসেবে এটাকে বিবেচনা করছে। বুঝতে পারছেন মানে খেলাটা কোন দিক থেকে কে খেলতেছে? যারা সেখানে গেছেন, যারা হামলা করেছেন, কারা করেছেন আমি জানি না, চিনি না, যেহেতু আমি ঢাকাতে নেই, এই বিষয়টি আমার জানার বাইরে। কিন্তু দেখলাম সেখান থেকে মার্ক করে কিছু হুজুরদের ছবি বের করা হয়েছে। যে দেশে 90% মুসলমান, যে দেশে হাজার হাজার ছেলে মাদ্রাসায় পড়ে, যে দেশের অধিকাংশ মানুষ ধার্মিক, এবং সেই দেশে পাজামা পাঞ্জাবির দাড়ি টুপির লোক থাকবে। আবার দাড়ি টুপি মানে রবীন্দ্রনাথেরও ছিল, তার মানে সে জামাত ইসলামের আমিন নয়। আবার দেখছি যারা আওয়ামী ঘরের ছিল, বামপন্থী ছিল, সেকুলার ছিল, ধর্মহীন বা ধর্ম নিরপেক্ষ বা কি বলবো নাস্তিক যে ব্যক্তিগুলো, যারা আওয়ামী লীগের বিদায় মনে করছে একটা তাদের ঠিকানা প্রয়োজন, শাহেদ আলমদের কথা বলছি বা ওয়াহিদুজ্জামান তাদের মতো লোকদের কথা বলছি, তারা এখন বিএনপির ঘাড়ে সোয়ার হয়ে বিএনপির সবচেয়ে বিশ্বস্ত লোক সেজে তারা এখন বাংলাদেশের এই বিএনপিকে ইসলাম থেকে দূরে সরাবার একটা চেষ্টা করছে। দূরে সরাবার চেষ্টাটা কি? বাংলাদেশে এই মুহূর্তে একটা খুব সিম্পল কথা আপনারা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু প্রথম আলোর হামলা ভাঙচুর আগুনের পক্ষেরও নাই, বিপক্ষেরও নাই, একদম বাস্তবিক একটা কথা বলি। প্রথম আলো যে পাপ করেছে তার পাপের শাস্তি তাকে পেতে হবে। যদি বেগম জিয়া জেলে যেতে পারেন, যদি দেশ থেকে শেখ হাসিনার দেশ ছাড়া হতে পারেন, যদি আমাদের 5 জন নেতা বা 6 জন নেতা ফাঁসির কাস্টে ঝুলতে পারেন, প্রথম আলো কোন চ্যাটের বাল যে তার কোনো অন্যায় সে শাস্তি পাবে না। কারণ এটি ডিপ স্টেটের পত্রিকা, এটি মোসাদ এবং রয়ের অর্থায়নে চলে, এবং বাংলাদেশে যারা ডিপ স্টেট যাদেরকে আমরা বলি, সেই ডিপ স্টেটের মুখপাত্র হিসেবে এটি সবসময় দাঁড়িয়ে থাকে। তাই প্রথম আলোকে শেখ হাসিনাও কিছু বলতে পারেনি। আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাবো কথার মধ্যেই, দেখেন শেখ হাসিনা কি বলছিল প্রথম আলোকে নিয়ে, তাহলে তো আপনাদের জন্য বিষয়টা বুঝতে আরো সহজ হবে। এই প্রথম আলোকে টাচ করতে পারেনি শেখ হাসিনাও। কত ভয়ঙ্কর ব্যাপার একবার বোঝার চেষ্টা করেন যে প্রথম আলোর মতো একটা পত্রিকাকে ক্ষমতায় বসে থেকেও কিচ্ছু করতে পারেনি শেখ হাসিনা, এবং তিনি নিজেই এই পত্রিকাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তো আজকের যে বিষয়টি তৈরি হয়েছে বাংলাদেশে, দেখেন প্রথম আলোতে এই ঘটনার পর সব দল নিন্দা জানিয়েছে। আপনি কি জানেন যে দলগুলো গেছে নিন্দা জানাতে, এর অধিকাংশ মনে মনে খুশি হয়েছে, কিন্তু মুখে নিন্দার কথাটি বলতে হচ্ছে ডিপ স্টেটকে খুশি করাতে। কারণ প্রথম আলোর এই হামলার পক্ষে যারা দাঁড়াবে তাদের রাজনীতিটা অনিশ্চিত হয়ে পড়বে। আগামী দিন তারা একটা বড় রকম থ্রেটে পড়ে যাবে। তাই কৌশলগত কারণে তারা প্রথম আলোর পক্ষে কথা বলছে। আবার এমন লোক আছে, ধরেন বাংলাদেশের কত পার্সেন্ট লোক আছে যারা প্রথম আলোকে পছন্দ করে, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো কাদের বক্তব্য প্রচার করে একদম বেছে বেছে দেখবেন যে বাংলাদেশের 2 থেকে 250 লোক আছে যারা ডিপ স্টেট বা ফিফথ কলাম বা ধর্ম নিরপেক্ষ বা যাদেরকে আমরা সোকল বুদ্ধিজীবী ভাবি বা যারা ইসলাম বিরোধী ব্যক্তি, এই দেখবেন সব টেলিভিশনে ঘুরে ঘুরে 200 লোক, সকল দেশের পুরো দেশ থেকে 200 লোককে বাছাই করতে পারবেন যারা প্রথম আলোর সুরে কথা বলবে, প্রথম আলোর পক্ষে বলবে। তাহলে 18-20 কোটি মানুষের বাকিদের চিন্তা চেতনা কোন পক্ষে? অর্থাৎ তারা কখনো বাংলাদেশ প্রেমীদের বক্তব্য নেবে না এবং বাংলাদেশ প্রেমীদেরকে এখানে টেনে আনবে না। তার প্রধান কারণ হলো এই গণমাধ্যমগুলো চলে ওই আমাদের শত্রু রাষ্ট্রের অর্থায়নে। 3 নম্বর বিষয়, প্রথম আলোতে যে ঘটনা ঘটছে, আগুনের ঘটনা, আচ্ছা প্রথম আলো তো আরো 10টা প্রথম আলো বানানো যাবে, এই আগুনের ক্ষয়ক্ষতি পূরণ করা যাবে অর্থের বিনিময়। কিন্তু শরীফ ওসমান হাদির মতো একজন দেশপ্রেমিক ছেলেকে যারা মেরে দিয়েছে, একবার চিন্তা করেন এই হাদিকে আমরা আর ফেরত পাবো কিনা, সম্ভব কিনা। কিন্তু দেখেন হাদির জন্য কজন কাছে, হাদির নিউজ পত্রিকার ছোট্ট একটা কলামে যারা দিয়েছে তারা প্রথম আলোর জন্য বড় করে কাছে, তাহলে বুঝতে পারছেন তারা কি চাইছে। এখন প্রশ্ন হলো, আজকে হাদিকে দাফন দেওয়ার মধ্য দিয়ে কি আমরা হাদিকে ভুলে যাব, নাকি আমরা হাদির জন্য মেয়েটি মায়া কান্না করছি সোশ্যাল মিডিয়ায়, হাদির জন্য একটু নিজেদের ইমেজ তৈরি করার চেষ্টা করছি? অধিকাংশই তাই করছে। কারণ হাদির জীবদ্দশায় খুব অবহেলায় জীবন কাটিয়েছে, তাকে ময়লা পানি মেরেছিল কোন দলটি আপনারা জানেন? আফসোস। আসেন ডিপ স্টেটের ভয়ঙ্কর খেলা নিয়ে। ইলিয়াস পিনাকিকে এক পাল্লা দাঁড় করানো হয়েছে,
শাহেদ ওয়াহিদুজ্জামান সহ আরো অনেকে এক পাল্লা দাঁড়িয়েছে। যে ইলিয়াসের স্টাইলটা হলো বিএনপির পক্ষ ধরে, ব্যক্তিগতভাবে যাকে আমি যতটুকু চিনি, আমার একসাথে আমার সাথে কাজ করেছে, ইলিয়াস ছিল ভয়ঙ্কর বিএনপি পন্থী একটা ছেলে, জামাত বিদ্বেষী একটা ছেলে। কিন্তু হেফাজতের সময় ইলিয়াস যখন একটা সংবাদ পরিবেশন করে, তখন আমি নিউজ এডিটর ছিলাম 21 টেলিভিশনের। সেই সময়টা আমি দেখেছি সত্য সংবাদের প্রকাশের ক্ষেত্রে ইলিয়াস কতটা সাহসী ভূমিকা নিতে পারে। আজকে দেখেন ইলিয়াস ক্রমান্বয়ে কেন যেন জামাত প্রেমী হচ্ছে, বিএনপির দিকে সরে যাচ্ছে, কারণ আদর্শের সাথে বিএনপির আদর্শের মিল মানে ব্যতিক্রম করছে। জ্যাকব মিল্টন আমেরিকায় থাকা একজন প্রবাসী ব্যক্তি, যাকে নিয়ে ইলিয়াস বিশাল প্রতিবেদন করেছে। দেখেন সে জ্যাকব মিল্টন কট্টর বিএনপি পন্থী একজন লোক, আজকে দেখেন তার সুর চলে গেছে জামাতপন্থী। বুনিয়ামিন, তাকে ভালো লোক হিসেবে আমি ব্যক্তিগতভাবে জানি না, বলবো না খারাপ লোক, ভালো লোক হিসেবে জানি না, তার বক্তব্য চলে গেছে জামাতের পক্ষে। আপনি ফিল্ম ডিরেক্টর, আপনি অনেকগুলো ফিল্ম ডিরেক্টর, কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ বাংলাদেশ থেকে বসে তারা ব্লগ করে, এরা কেউ জামাতকে পছন্দ করতো না, এদের প্রত্যেকটা বক্তব্য এখন জামাতের দিকে যাচ্ছে। আমাকে দেখেন যে 16টা বছর ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদের আদর্শকে লালন করে লড়াই করেছে, আজকে আমার বক্তব্য দেখেন, আমার পছন্দের বা যেই দলটাকে মোটামুটি ভালোবাসি তার সঙ্গে আমার চিন্তার পার্থক্য ঘটছে। কারণটা কি? তার একটা কারণ আছে। আমার দলটা 16 বছর যে চিন্তাটা করেছে, আজকে সেই দলটা সেই চিন্তার বাইরে চলে গেছে। আমরা হাদিকে কেন ভালোবাসি? সেই দেশের পক্ষে, কিন্তু ওই মুহূর্তে সেই বড় বড় দলগুলোর চিন্তা চেতনা প্রথম আলোর মতো হলো কেন? কেন উদিচি ছায়ানটের জন্য তারা কাঁদছে, অথচ এই উদিচি ছায়ানট থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো ওই দিল্লি প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য। এই উদিসি ছায়ানট প্রথম আলো ডেইলি স্টাররা বিএনপি বা জামাতকে ধ্বংস করেছে। 20 দলীয় জোটকে গত 16 বছর ক্ষমতায় বসতে দেয়নি এই গ্রুপগুলো, কিন্তু দেখেন শেষ পর্যন্ত বিএনপির সুর ছায়ানটের পক্ষে, কি বলে উদিচির পক্ষে। এগুলো এক একটা ভারতীয় বিভিন্ন ডিপার্টমেন্ট, এখান থেকে ভারতের পারপাস সাফ করা হয়। আমাদের ডিপ স্টেট খেলাটা কোন দিকে খেলছে? রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে ভয়ঙ্কর একটা ক্রাইসিস তৈরি করতে চাইছে তারা, এবং এই ক্রাইসিস থেকে তারা সুবিধা নিতে চাইছে। ভারতের কিছু তথ্য এসে ভারতের কয়েকটি সংস্থা বিএনপির মধ্যে 3-4টা শর্ত জুড়ে দিয়েছে, এগুলো সোশ্যাল মিডিয়া আসছে, সত্য কি মিথ্যা জানি না, বিএনপিকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া খুব জরুরি। তো তারা বলছে যে ওপারের সাথে বিএনপির একটা লিয়াজ হয়ে গেছে। কি লিয়াজ হয়েছে? যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, তাহলে মানে দিল্লি বিএনপিকে ক্ষমতায় আনবে যদি আগামীতে ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগকে বোঝাতে দেয়, আবার রাজনীতিতে ফিরিয়ে আনে। 2, যদি চীন, পাকিস্তান সহ তুরস্কের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশ সামরিক চুক্তি করতে পারবে না, ভারত বাদ রেখে। 3 নাম্বার, বাংলাদেশের সাথে হাসিনার যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো অব্যাহত থাকবে, একটা বাতিল করতে পারবে না, মানে হাসিনা যা যা করেছে। তো এরকম অনেকগুলো চুক্তির বিষয় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যম, আনন্দবাজার, বিভিন্ন রকম জায়গা থেকে কিছু কিছু সোর্স আসা শুরু করেছে। এবং আপনি দেখেছেন যে বিভিন্ন ভারতীয় চ্যানেল রয়েছে, তারা জামাতকে না বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। ভারত যাদেরকে চায় তারা কি দেশের পক্ষের হতে পারে? এখন প্রশ্ন হলো তারা কেমন কি চান, আর বিএনপির সালাউদ্দিন মির্জা ফখরুলরা কি চান? কারণ আমাদের কাছে যে তথ্য আছে, তারেক রহমানকে ভারত চায় না, কিন্তু বিএনপির ব্রিটেনকে ভারত চায়। ভারত চায়, বিএনপি যাদেরকে তৈরি করেছেন দীর্ঘদিন ধরে তাদেরকে ভারত চায়। এই জন্য তারেক রহমান দেশে আসতে পারছিলেন না। তারেক রহমান যথেষ্ট আতঙ্কে ছিলেন, ভয় ছিলেন যে তার জীবন হুমকির মুখে। জিয়া পরিবারকে বিশ্বাস করছে না ভারত। তো এখন আপনারা কি বুঝলেন? এখানে ডিপ স্টেটের খেলা চলছে অদৃশ্যভাবে। ডিপ স্টেটের মেইন হেডকোয়ার্টার প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগার পর ডিপ স্টেট বিভিন্ন রাজনৈতিক দলকে চাপ দিয়ে প্রথম আলোতে পাঠাচ্ছেন সহমর্মিতা, সমবেদনা জানাতে, শোক জানাতে, নিন্দা জানাতে। কিন্তু এই দেশের সোশ্যাল মিডিয়াগুলোর দিকে নজর রাখেন, এটা নিয়ে হাতে গোনা কিছু ব্যক্তি ছাড়া এই ঘটনায় কজন নিন্দা জানিয়েছে? জানায়নি। তার প্রধান কারণটা কি বলেন? দেশের মানুষ কেন প্রথম আলোর পক্ষে দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে হাতে গোনা কিছু এলিটরা, যারা নিজেদেরকে সর্বশিত এলিট মনে করছে। বিষয়টা হলো বাংলাদেশের মানুষ যা চায়
তা হয় না, কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে বাম, রাম, সোকল যারা সুশীল, বসে আছে কিছু ধর্মনিরপেক্ষ সেকুলাররা যারা ধর্মকর্ম বিশ্বাস করেন না। তারা 2 পৃষ্ঠা বই পড়ে নিজেকে এলিট মনে করেন। এই রাষ্ট্রটা সবসময় তাদের হাতে কন্ট্রোলে থাকে। আমাদের উপদেষ্টাদের দিকে তাকান, আমাদের মন্ত্রীদের দিকে তাকান, এরা ধর্ম, ইসলাম, এই নৈতিকতা থেকে অনেক দূরের মানুষ। কিন্তু এই দেশের আপনাদের জনগণ মনে করেন কি এই দেশে ইসলাম আসলে শান্তি আসবে, এই দেশে কোরআনিক শাসন ব্যবস্থায় শান্তি আসবে, এই দেশে ইনসাফ প্রতিষ্ঠায় বা রুল অফ ল এর জন্য ইসলাম প্রয়োজন, এই দেশের মানুষ মনে করেন দুর্নীতি বন্ধে ইসলাম প্রয়োজন। কিন্তু ইসলাম প্রয়োজন থাকলেও ইসলাম বিজয়ী হয়নি কেন? কারণ ডিপ স্টেট কখনো ইসলামকে বসতে দেবে না। ডিপ স্টেট বলতে কি আপনারা কাকে বোঝেন? এই রাষ্ট্রের কয়েকটি ভাঁজে থাকা একটা গুরুত্বপূর্ণ বলয় তৈরি হয়েছে ডিপ স্টেট, যেটাকে আমরা বলি এশিয়ার ডিপ স্টেট আছে, ইস্টাবলিশমেন্ট যেটাকে বলি, যেমন বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট, এশিয়ার ইস্টাবলিশমেন্ট, ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট। তো এই ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্টের খেলাগুলো দক্ষিণ এশিয়ার সাথে হয়, দক্ষিণ এশিয়ার খেলাটা চাপানো হয় বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের উপর। তার মানে পর্দার অন্তরালে বহু রকম খেলা চলছে বাংলাদেশকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হবার পথে বাধা কারা আগামী দিনগুলোতে আপনারা বুঝবেন, খুব ক্লিয়ার করে বুঝবেন, বলা লাগবে না। আবারও বলছি, বাংলাদেশে কি হচ্ছে, লন্ডন থেকে জোকার নাইন সব বলছেন। জোকার নাইনের বক্তব্য আস্তে আস্তে আপনারা ক্লিয়ার হচ্ছেন। এতদিন তাকে আপনারা মাথায় উঠে বসেছেন। সে কখনো জামাতের পক্ষে একটা ফেসবুক পোস্ট করে, কখনো বিএনপির পক্ষে, কখনো আওয়ামী লীগের পক্ষে করে তাকে মুভিকে একটা জায়গা তৈরি করেছে। মূলত জোকার নাইন হলেন একজন ভাড়াটে সাংবাদিক। আপনি টাকা দেন, আপনার পক্ষে কথা বলবে, যেখান থেকে টাকা পাওয়া যাবে সেখানের পক্ষে তিনি কথা বলবেন। আবার অনেকেই বলেন তিনি র এবং মোসাদের হয়ে কাজ করেন এবং তিনি ইসরায়েলের সাথে তার সম্পর্ক আছে, ইসরায়েলের গণমাধ্যমেও কাজ করেন। এবং আমার জীবন থেকে আল জাজিরার ওই একটি প্রতিবেদন ছাড়া তার কোন রিপোর্টিং আমার জীবনে আর চোখে পড়েনি। কিন্তু কি করে আল জাজিরার সাংবাদিক তার জীবনে বেস্ট কি আছে জানি না, তাকে পালছে কারা এটা আপনারা জানেন। সে যে তথ্যগুলো পাচ্ছে আমাদের ইন্টেলিজেন্সে সেই তথ্যগুলো পাচ্ছে না, এটা হয় কি করে? একজন খুনি কখন কোথায় কিভাবে যাচ্ছেন, কয়টা গুলি করবেন ভেবেছেন, তার বন্দুকে বা পিস্তলে কয়টা বুলেট প্রস্তুত করেছেন তিনি সব জানেন। তার মানে হলো এই যে বসিয়ে রাখা হয়েছে আমাদের একজন মানে ডিপ স্টেটের লোক, সাংবাদিক পরিচয়, আগে তাকে গ্রহণযোগ্য করেছে এই ডিপ স্টেট। তার সাদিক কায়েমকে নিয়ে একটা পোস্ট করে তিনি জামাতের মন জয় করেছেন, বিএনপিকে নিয়ে পোস্ট করে তিনি বিএনপির মন জয় করেছেন। বেসিক্যালি তাকে নিয়ে রাজনৈতিক বলে একটা খেলা চলছে। তিনি কালকে কি পোস্ট করেছেন, বাংলাদেশের নির্বাচন থেকে সরে আসা, বাংলাদেশে একটা কি বিপ্লবী সরকার ঘোষণা, এটা সেটা ব্লা 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 পরিকল্পনা। আপনাদেরকে একটা সহজ বাক্যে কথা বলি, বাংলাদেশকে নিয়ে খুব হার্ডলি বোঝার কিছু দরকার নাই। কিছু ব্যক্তির বক্তব্যের এগেনিস্টে দাঁড়াবেন সব সময়, মনে রাখবেন। আবারও বলছি, কিছু ব্যক্তির বক্তব্যের এগেনিস্টে দাঁড়াবেন। এরা ভাড়াটে সাংবাদিক, এরা ভাড়াটে সুশীল, এরা ভাড়াটে রাজনীতিবিদ, এরা ভাড়াটে শিল্পী, ভাড়াটে বুদ্ধিজীবী, এরকম ভাড়াটে কিছু লোক আছে, যেমন ডক্টর জাহিদ ভাড়াটের লোক। এই লোকদেরকে আপনি অর্থ দেবেন, ছুটবে, যেদিকে টাকা দেবেন সেদিকে ছুটবে। আবার আপনি যে অর্থ নিচ্ছেন দুদিন পরে বিপদে পড়বেন, যেদিন অর্থ দেওয়া বন্ধ করবেন সেদিন আপনাকে আবার আটকাবে, কারণ আপনি অর্থ যে দিচ্ছেন আপনার দুর্বলতা জেনে সে আপনার অর্থটা নিয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের ডিপ স্টেট একটা খেলা খেলছে, সেটা হলো বাংলাদেশকে নির্বাচন থেকে দূরে রাখার। আর নির্বাচন থেকে দূরে রাখতে পারলে আগামী দিন ইংলিশ সরকার থাকবে কি থাকবে জানি না, কিন্তু অন্য কেউ ক্ষমতা বসবে, আর সেটা লং টাইমের প্রসেস, যেটা পাকিস্তানে আছে, যে শাসনটা পাকিস্তানে চলছে। তো এখন আমাদের মাথায় রাখতে হবে ওসমান হাদির শক্তিকে, মানে এই যে তার যে দেশপ্রেম, এই শোককে শক্তিতে রূপ দেব। আগামীতে সঠিক সময় নির্বাচনে যেতে হবে, বাংলাদেশ প্রেমীদেরকে নির্বাচিত করতে হবে, যারা দিল্লির প্রেসক্রিপশন নেবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ডিপ স্টেটের মুখপাত্রগুলোর পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই। এবং মনে রাখবেন, যারাই রাজনীতি বাঁচাবার জন্য, অর্থের জন্য ডিপ স্টেটের থ্রেট খেয়ে এসব জায়গায় যাচ্ছেন, উদয়চি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, আগামী তারা মীর জাফরের চেয়ারে বসবেন। কারণ শব্দটা কারা এনেছে? শাহবাগকে কখনো মব বলা হয় না। আবুল আসাদকে নির্যাতন করলে এটা মব হয় না। মাহমুদুর রহমানকে রক্তাক্ত করার পর যারা মুখ খোলেনি, আজকে তারা মুখ খুলছে। কি মজার বিষয় না? খেয়াল করছেন? প্রথম আলোর জন্য খুলছে, ছায়ানটের উদয়চির জন্য কথা বলছে, কিন্তু মাহমুদুর রহমানের জন্য খোলেনি, আসাদ ভাইয়ের জন্য খোলেনি।
কারণ কি? কনক সরোয়ারের বোনের জন্য খোলেনি। কনক সরোয়ার যে প্রায় 10 মাস জেলে ছিল, কেউ খোঁজ নেয়নি। জানেন আপনারা, কেউ খোঁজ নেয়নি। অথচ তিনি জেলে গেছেন বিএনপির জন্য। বিএনপির একজন লোক তার খোঁজ